नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। Honorable Justice Shri Pinaki Ranjan Ghosh, Chairperson Shri Manush Ghosh, Swami Ramadhipanandaji Maharaj from Belur Math, other distinguished guests, other monks who are present here, devotees, students, and dear friends. It's a great privilege for me and a great pleasure for me to be here this morning with all of you. আমি একটা অদ্ভুত বাংলা আর ইংরেজি মিশিয়ে একটা মিশ্র ভাষায় বলবো। I hope সবাইকার বুঝতে কারো বুঝতে অসুবিধা হবে না। স্বামী তুরিয়ানন্দজি হরি মহারাজ তাকে একজন ব্রহ্মচারী মহারাজ চিঠি লিখেছিলেন যে উনি রিলিফের কাজ করছেন। হাজার হাজার লোক যারা বন্যাগ্রস্ত তাদের খাওয়া দাওয়া ব্যবস্থা, থাকার ব্যবস্থা, কাপড় চোপড়ের ব্যবস্থা, অনেক কিছু বড় বড় কাজ হচ্ছে, কিন্তু তিনি লিখেছিলেন যে এর জন্য আমার সাধন ভজন করার সময় পাচ্ছি না, জপ ধ্যান করার সময় পাচ্ছি না, পড়াশোনা করার সময় পাচ্ছি না, এত কাজ। তো তাতে স্বামী তুরিয়ানন্দজি লিখছেন এই রকম বড় বড় কাজ করা ভালো, এতে ঈশ্বর নির্ভরতা বাড়ে। এই যে বড় বড় কাজ করা আর ঈশ্বর নির্ভরতা, এই দুটি, দিস ইজ দি বেসিস অফ দি সেলফ কনফিডেন্স। এই আমি দেখছি সারা দেশে, আমাদের ভারতবর্ষে যেখানে যেখানে যাচ্ছি সেখানে পাল্টে যাচ্ছে দেশ। দ্য কান্ট্রি ইজ চেঞ্জিং ট্রেমেন্ডাসলি। মানস বাবুর যে কাজ আমরা দেখছিলাম, এতক্ষণ ঘুরে ঘুরে দেখছিলাম, আমি শুনেছিলাম, আই হ্যাভ হার্ড অ্যাবাউট দিস ইনস্টিটিউশন বিবেকানন্দ বিদ্যা মন্দির, উইচ ইজ দ্য ফার্স্ট টাইম আই এম সিইং ইট। আই এম শিওর মেনি অফ ইউ, আপনারা এর মধ্যে কতজন আছেন প্রথমবার এখানে এসেছেন, হাত তুলুন। See, lots of you. Yeah. See, most of us, we have come here for the first time. আর আমরা দেখছি একজনকার ইনিশিয়েটিভ, অনেকজনকার টিম ওয়ার্ক আছে, অনেকজনকার কন্ট্রিবিউশন আছে, বাট ইট টেকস ইনিশিয়েটিভ এন্ড লিডারশিপ। যে একজন স্বপ্ন দেখছে, একজন একটা বড় কাজ করার সাহস, আত্মবিশ্বাস, আর তার সঙ্গে ভগবানের বিশ্বাস, ভগবানের নির্ভরতা। এই বড় বড় কাজ করলে হয় কি, কিছুক্ষণ পরে বোঝা যায় এটা আমার শক্তিতে হচ্ছে না। আই এম শিওর মানসবাবু এই কথায় সায় দেবেন যে কোথাও থেকে একটা সাহায্য এসে যায়, কোথাও থেকে একটা স্পিরিচুয়াল পাওয়ার উইচ হেল্পস। বিশেষ করে যদি নিঃস্বার্থ ভাবে আমার নিজের স্বার্থ না দেখে অন্যের জন্য আমি করছি, সেটা যে বড় বড় কাজ করেছেন এখানে অনেক, দেয়ার মেনি পিপল হু হ্যাভ গ্রেট রেসপন্সিবিলিটিস। পিনাকি বাবু আছেন, অনেকজন আছেন এখানে। তো তারা দেখছেন যখন বড় বড় কাজ করছেন তখন there is a great power, especially when you are doing it for others, and this I'm seeing throughout the country. এই রিসেন্টলি ভুবনেশ্বরে ছিলাম, সেখানে যিনি সিনিয়র আইএস অফিসার, তার দায়িত্ব দিয়েছেন যে ওই জগন্নাথ মন্দিরের অ্যাডমিনিস্ট্রেটর হওয়া। উনি বলছেন এটা প্রচন্ড কমপ্লিকেটেড কাজ, থ্যাঙ্কলেস জব, কিন্তু উনি বলছেন এটা স্যাটিসফ্যাকশন আছে যে যেন শ্রী জগন্নাথ তাকে ব্যবহার করে ওই সেবাটা করিয়ে নিচ্ছেন তার দ্বারা। ইট দিস অ্যাটিটিউড that there is a great power working for the welfare of all, সামগ্রিকভাবে সবাইকার উন্নয়নের জন্য কাজ করছেন, তার হাতে আমি যদি ইনস্ট্রুমেন্ট হতে পারি, আই ক্যান বি আ ইনস্ট্রুমেন্ট, আমার যেটুকু, আমার কোণে যেটুকু কাজ করতে পারছি, অ্যাজ অ্যান অফারিং, অ্যাজ আ সার্ভিস। এই হচ্ছে সবচেয়ে বড়, দ্য হাইয়েস্ট ফাউন্ডেশন অফ আত্মবিশ্বাস। এরকম মানসবাবু যে কাজ করছেন, এরকম আরো দরকার, 10 জন দরকার, 100 জন দরকার, 1000 জন। ইট উইল চেঞ্জ দ্য ফেস অফ আওয়ার কান্ট্রি। আমি দেখছি, আমি ছোটবেলায় যেমন বলছিলেন বড় হয়েছি উড়িষ্যাতে। অ্যাট দ্যাট টাইম ওড়িশা ওয়াজ কনসিডার্ড দ্য পুয়ারেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি। আজকে যদি আপনারা যান ওখানে গিয়ে দেখেন, আমিও দেখছি গিয়ে, একদম পাল্টে গেছে। ওখানকার গভর্নমেন্ট অফিসাররা দেখা করতে এসেছিলেন, বলছেন যে আমাদের প্রায় প্রত্যেক অ্যাকাউন্টে সারপ্লাস, আর মানে সব দিক থেকে ইট ইজ কামিং আপ ইন আ হিউজ ওয়ে। চারিদিক থেকে তার ডেভেলপমেন্ট হচ্ছে। এন্ড আই এম নোটিসিং বিহাইন্ড এই ডেভেলপমেন্টের পেছনে একটা হচ্ছে, দের ইজ আ গ্রেট কনফিডেন্স ইন দ্য পিপল। মানুষের ঠিক আছে, ছবি তুলে নিক। দের ইজ আ গ্রেট কনফিডেন্স ইন দ্য পিপল। আচ্ছা, ওটা থাক, পরে হয়তো করতে পারে। ঠিক আছে, এটাকে ফিরিয়ে আনুন ওটাকে। হ্যাঁ,
There is a great confidence in the people. আমেরিকাতে আমি ওখানে যখন লোকে হা হুতাশ করে যে ট্রাম্প এসে গেছেন, কি হবে কি হবে, আমি দেখো তোমাদের দেশ আমেরিকাতে একটা প্ল্যাটু অফ ডেভেলপমেন্ট ইট হ্যাজ রিচড। আই ইন্ট্রোডিউস দেম টু দ্য কনসেপ্ট অফ 19-20 এর তফাৎ। বাট আই সেড টু দেম, ইফ ইউ গো টু ইন্ডিয়া, ভারতবর্ষে যদি যাও তাহলে দেখবে দ্য কান্ট্রি ইজ এভরি 5 years ইউ উইল সি আ নিউ ইন্ডিয়া। বাইরের থেকে পরিবর্তন হচ্ছে। যারা আমরা এখানে আছি হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু মাঝে মাঝে যারা বিদেশ থেকে আসছেন তাদের চোখে পড়ে এটা, যে there is a transformation externally and internally. সামগ্রিকভাবে ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট এই যেমন দেখছেন হচ্ছে, আবার ভেতরে সোশ্যাল চেঞ্জ প্রচন্ড চলছে, সব রকম মিশিয়ে, ভালো মন্দ মিশিয়ে। আর there is a great arising of self confidence, এই আত্মবিশ্বাস। আমি উড়িষ্যার মানুষরা বলছে, একটা খুব সুন্দর কথা বললো, কতদিন আর গরিব থাকবো মহারাজ। সো দিস ইজ গুড দ্যাট এখন ইয়েস দের ইজ এ ট্রেমেন্ডাস ডেভেলপমেন্ট। এই এর পেছনে দিস ইজ দ্য দ্য কি। স্বামীজি এটাই চাইতেন। অনেকে বলে যে এই কি ভারতবর্ষ স্বামীজি চাইতেন স্বপ্নের? অবশ্যই দিস ইজ অন দ্য প্রসেস। যেদিকে উনি নিয়ে যেতে চেয়েছিলেন সেই দিকেই এগোচ্ছে। আজ থেকে 100 বছর আগে স্বামী বিবেকানন্দ যখন সিস্টার নিবেদিতাকে নিয়ে ভারতবর্ষে ফিরছেন, তখন জাহাজ থেকে সিস্টার নিবেদিতা ভারতবর্ষকে দেখে কত কিছু উনি সুন্দর কথা শুনেছেন ইন্ডিয়ার বিষয় স্বামী বিবেকানন্দের কাছে। সিস্টার নিবেদিতা দেখে বলছেন, ও স্বামী হাউ পিসফুল, কি শান্ত সুন্দর। স্বামী বিবেকানন্দ তাকে বকছেন, নো আই ডোন্ট ওয়ান্ট দিস পিস, দিস ইজ দ্য পিস অফ দ্য গ্রেভ। এই যেন শ্মশান, মানুষ খেতে পায় না এখানে, স্টারভিং, ইলিটারেট, সুপারস্টিশিয়াস, জাতপাতে বিভক্ত, আর তার উপরে একটা বিদেশি সত্তা তাদের উপরে অধীন, কলোনাইজড কান্ট্রি। এটা শান্তি নয়, এটা মানুষের কাছে কোনো অপশন নেই, সে মৃতপ্রায় হয়ে পড়ে আছে। বাইরের থেকে মনে হচ্ছে কি শান্ত, যে আই ডোন্ট ওয়ান্ট দিস। উনি বলছেন সেই তমগুণ থেকে আমরা উঠবো রজগুণে, রজগুণ থেকে যখন সত্যগুণে স্পিরিচুয়ালিটি তখন ঠিক আসবে, সেই ঠিক শান্তি। So this self-confidence, this is coming in our country in a big way, আর এটা সত্যি, it's unstoppable. আমি শুধু উড়িষ্যাতে নয়, এই পুনেতে গেছিলাম, দিল্লিতে, গুরগাঁওতে, অনেক জায়গায় আমি দেখছি। বড় বড় শহরে আছে, আবার যেটা মিডল লেভেল স্মলার সিটি, সব জায়গায় দেখা যাচ্ছে there is an awakening of a great energy, এই আত্মবিশ্বাস। আমাদের যে আত্মবিশ্বাস, this is spiritual in nature. It's not physical in nature or psychological in nature, it is spiritual in nature. আমি ভেবেছিলাম আজকে হয়তো ছাত্ররাই শুরু থাকবে, এখন দেখছি বড়রাই বেশি আছে এখানে। তাই জন্য let me go a little deeper into এই আত্মবিশ্বাস আর আত্মা, self in a deeper sense, এর মানে কি, কোনখান থেকে আত্মবিশ্বাস আসছে আমাদের। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব তার যে উপদেশ স্বামী ব্রহ্মানন্দ সংকলন করেছিলেন একটি ছোট্ট বইতে, উনি তো বই কিছুই লেখেননি, একটি বই, শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ। তো আর সেই বইতে উনি শুধু ঠাকুরের যে চয়েসেস্ট টিচিংস, ওনার যেটা মনে হয়েছে স্বামী ব্রহ্মানন্দের, সেগুলো সংকলন করে ছোট্ট বইটি প্রকাশন হয়েছিল, শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ। তার পেছনে গল্পটা আমি কালকে জানলাম। কিরণ দত্ত স্বামী ব্রহ্মানন্দকে বলছেন যে মহারাজ, একটা বই যদি কম দামের ছোট বই পাই, আমি ওটাকে ফ্রিতে বিতরণ করব সবাইকার কাছে। তো এটা একটা কারণ ছিল হয়তো, এখন জানা যাচ্ছে যে স্বামী ব্রহ্মানন্দ ওই বইটা লিখেছিলেন। আর বই লেখার সময় বর্ণনা আছে, বেনারসে রাত্রিরে বসে কাশিতে লিখছেন বইটা, ঠাকুরের যে টিচিংস, বেস্ট টিচিংস উনি চয়েস করে লিখছেন। আবার ঠাকুর দেখা দিচ্ছেন, ঠাকুর দেখা দিয়ে বলছেন যে ওরে আমি এটা তো এরকম বলিনি, এইরকম বলেছিলাম। আমি বলি যে ঠাকুর যেন এটাকে প্রুফ রিডিং করে দিয়েছেন বইটাতে। So compiled by Swami Brahmananda and within quotes proofread by Sri Ramakrishna, এই শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ যদি বইটা খুলে দেখেন, ওতে 1, 2, 3, 4 করে পয়েন্ট, জাস্ট পয়েন্ট, বিন্দু দেওয়া আছে। এই বইটার বিষয়ে স্বামী অশোকানন্দজি, যিনি আমাদের বেদান্ত সোসাইটি অফ নর্দার্ন ক্যালিফোর্নিয়া স্যান ফ্রান্সিসকো যেখানে ছিলেন, উনি বলেছেন যে দিস ইজ আ স্পিরিচুয়াল ক্লাসিক and one day the world will carry it around in their pockets. এটা একদিন মানুষে নিজের পকেটে নিয়ে ঘুরবে এই বইটা।
এখনো সেদিন আসেনি, কিন্তু হয়তো ওইদিকে যাচ্ছে। ওটা পড়ার পর থেকে আমি সবসময় ওটাকে নিয়ে ঘুরি। আজকে আমি এখানে আনিনি, কিন্তু সবসময় আমার ব্যাগের মধ্যে থাকে, যেখানেই যাই আমি বইটা। এবার সেই বইটাতে the first sentence, collection of spiritual teachings of Sri Ramakrishna, the first sentence is very intriguing. প্রথম সেন্টেন্সটা বেশ মজার। কি বলছেন? ঠাকুর বলছেন, মানুষ নিজেকে চিনতে পারলে ঈশ্বরকে চিনতে পারে। আমরা সাধারণত ঠাকুরকে ভাবি উনি মা কালীর সন্তান, উনি হচ্ছেন পরম ভক্ত, কালী ভক্ত। এই যে চূড়ান্ত জ্ঞানের কথা দিয়ে উনি আরম্ভ করছেন, যে মানুষ নিজেকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে, আত্মাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। তার মানে আত্মাতে বিশ্বাস এলে, আত্মবিশ্বাস এলে ভগবানে বিশ্বাস আসে। পরে দেখলাম এটা মহাত্মা গান্ধী নিজে বলেছেন। এক জায়গায় মহাত্মা গান্ধী লিখছেন যে সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস আর ঈশ্বরের বিশ্বাসের মধ্যে কানেকশনটা কোথায়? নিজের উপরে বিশ্বাস। স্বামীজি বলছেন যে আজকের নবযুগ ধর্ম বলছে যে নিজের ওপরে বিশ্বাস করে না সেই নাস্তিক। আগেকার ধর্ম বলতো ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক। আজকের নবযুগ ধর্ম বলছে যে নিজের ওপরে বিশ্বাস করে না সেই নাস্তিক। আমি পরে পেলাম মহাত্মা গান্ধী লিখছেন, নিজের ওপরে যে বিশ্বাস করে না, ঠিক ঠিক ঈশ্বরেও বিশ্বাস করতে পারবে না। যখন চাপ আসবে, যখন দুঃখ কষ্ট আসবে, তখন তার ঈশ্বরের বিশ্বাসটাও নড়ে যাবে, যেহেতু নিজের উপরে কোনো বিশ্বাস নেই। যে ঠিক ঠিক নিজের উপরে বিশ্বাস করতে পারে মহাবীর হনুমানের মতন, নিজের উপরে প্রচন্ড বিশ্বাস, অতএব রামচন্দ্রের উপরেও প্রচন্ড বিশ্বাস। আত্মবিশ্বাস আর ঈশ্বরে বিশ্বাস, তার মাঝখানে কানেকশনটা শ্রীরামকৃষ্ণ ধরিয়ে দিচ্ছেন। মানুষ নিজেকে চিনতে পারলে ঈশ্বরকে চিনতে পারে। তো নিজেকে চিনবো কি করে? সেখানে ঠাকুর বলছেন, একদম চূড়ান্ত বেদান্তের কথা দিয়ে আরম্ভ করছেন, চূড়ান্ত অদ্বৈত জ্ঞান দিয়ে আরম্ভ করছেন। বলছে নিজেকে ভালোরূপ বিচার করলে। দেখুন, বিচার করলে শব্দটা খুব ইন্টারেস্টিং। ধ্যান করলে বললেন না, ভক্তি করলে বললেন না, হ্যাঁ, সেবা করতে ওখানে বলছেন না, ওখানে বলছেন বিচার করলে। নিজেকে ভালোরূপ বিচার করলে বোঝা যায় যে আমি কে। আমি তখন ভাবি যে আচ্ছা, আমি কি এই শরীর, এই রক্ত মাংস চামড়া হাড়, এইটা, এর মধ্যে কোনটা আমি? দেখলে বোঝা যায় কোনোটাই আমি নই। আমি কি চামড়া? না, এটা একটা 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 বায়োলজিক্যাল বস্তু, হার্ট, স্কেলিটন। এইটা এটা কোন, এর মধ্যে কোনটা আমি? একজন ডাক্তার স্কটল্যান্ডে থাকেন, ইন্ডিয়ান ডাক্তার, তিনি আমাকে ইমেল করলেন এই কথাটা শুনে। ইমেল করেছেন, আমি তো সারা জীবন মানুষের বডি স্ক্যান করে আসছি। আজকে আমার হঠাৎ I had an epiphany, একটা জাগরণ হলো আমার, যে when I look at the scan of the human body, suddenly I feel in all this where am I? আমি এর মধ্যে কোথায়? এটা তো অর্গান, টিস্যু, সেলস, হার্ট, এই ব্রেন, এই কত রকম হার্ট, লাংস, লিভার, কিডনি, কত রকম অর্গান। এটা ট্রেমেন্ডাসলি কমপ্লিকেটেড বায়োলজিক্যাল মেশিন। এটা যন্ত্র একটা। এর মধ্যে আমি কোথায় আছি? ঠাকুর সেই কথা বলছেন। বিচার করলে দেখা যায় এর মধ্যে কোনোটাও আমি নই। সেইখানে আমাদের উপনিষদের কথা মনে পড়ে যায়। উপনিষদ যখন বলছেন, তুমি সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, তুমি অনন্ত বস্তু। আমরা ভাবি হলে ভালো হতো, কিন্তু আমার তো মনে হয় না। তখন উপনিষদ বলছে, আচ্ছা তোমার কি মনে হয়, তুমি কে? তখন আমরা বলি, এই তো আমি, এইটা। তোমার কি মনে হচ্ছে তুমি শরীর? হ্যাঁ, তাই মনে হয়। উপনিষদ বলছে বেশ, হ্যাঁ, যেটা ভালো শিক্ষক যারা, they always start from where the student is. The principle of teaching, golden rule of teaching is from the near to the far, from the known to the unknown, from what is to what shall be. আমি আবার সেটাকে ঘুরিয়ে বলি, অদ্বৈত বেদান্তে এটা কিন্তু খাটে না, অন্যরকম খাটে। ফ্রম দি নোন টু দি আননোন নয়, ফ্রম দি নোন টু দি মোর দেন নোন। আত্মা আমাদের জানার থেকেও বেশি জানা সেটা, তার জন্যই সবকিছু জানতে পারছি আমরা। নিয়ার টু দি ফার নয়, ফ্রম দি নিয়ার টু দি নিয়ারেস্ট, আমাদের নিজের আসল স্বরূপ। আর ফ্রম হোয়াট ইজ টু হোয়াট শ্যাল বি, ফ্রম হোয়াট ইজ টু হোয়াট রিয়েলি ইজ, আমাদের অন্তর্নিহিত যে সত্তা। তো দিস ইজ দ্য টেকনিক অফ টিচিং। উপনিষদে বলছে যে তাহলে শরীরটাকে মেনে নাও যে আমি, এবার বিচার করে দেখো যে এটা কি সত্যি আমি? শরীর তো পাল্টে পাল্টে যাচ্ছে। শৈশবে, তারপরে যখন টিনেজার, ইয়াং পার্সন, মিডল এজ পার্সন, শরীর তো ক্রমাগত পাল্টে যাচ্ছে, ট্রেমেন্ডাসলি চেঞ্জিং। আর আমি বলছি আমি কিন্তু সেই এক। ওই বেবিতে আমি সেই, ওই ইয়াং চাইল্ড আই এম দ্য সেম ওয়ান, ইন দ্য টিনেজার আই এম দ্য সেম ওয়ান, মিডল এজ পার্সন আই এম দ্য সেম ওয়ান। তো যে আনচেঞ্জিং আর যেটা চেঞ্জিং, এই দুটো এক হতে পারে না।
চেঞ্জিং বডি অ্যান্ড আনচেঞ্জিং সেলফ, হাউ ক্যান ইট বি দ্য সেম? তারপরে এই বডিটা যেমন ওই ডাক্তার লিখলেন, এটা তো একটা জিনিস, একটা বস্তু, একটা যন্ত্র। আর আমি তো তার, যে আমি তার দ্রষ্টা, আমি তাকে দেখছি, অনুভব করছি। এ দেখুন শরীরটা, একটা সূক্ষ্ম বিচার বলি, বেদান্তের বিচার। শরীরটাকে আমি অনুভব করতে পারছি। এই হাত, এটা আমি অনুভব করছি। এই হাতটা কিন্তু আমাকে অনুভব করতে পারছে না। সে বলছে মহারাজ কেমন আছে বলছে না কিন্তু। আমি তাকে দেখতে পাচ্ছি। সে আমাকে আমার বিষয়ে জানে না। সে নিজেকেও জানে না। সে অন্য হাতটাকেও জানে না। শরীরটার, the body neither knows itself, nor does it know anything else, nor does it know me, the subject. অতএব আমি শরীর হতে পারি না। শরীর আছে, আমি শরীর হতে পারি না। আরেকটা চেতন, আমি তো চেতন, আর শরীরটা জড়। তো চেতন আর জড় এক কি করে হবে? অতএব যেহেতু আমি চেতন, শরীর জড়, আমি শরীর নই। যেহেতু আমি দ্রষ্টা শরীরের, আর শরীরটা একটা দৃশ্য বস্তু, একটা যন্ত্র মাত্র, আমি শরীর নই। যেহেতু আমি অপরিবর্তনশীল, নির্বিকার, শরীরটা সারাক্ষণ পাল্টে পাল্টে যাচ্ছে, অতএব আমি শরীর নয়। এরকম বেদান্ত যুক্তি দিয়ে দেখাচ্ছে যে আমরা ভাবছি যে আমরা শরীর, তা নয়। ঠাকুর সরল কথায় বললেন যে পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে দেখবে এর মধ্যে পেঁয়াজ বলে কোনো বস্তুই পাওয়া যাচ্ছে না। আরো যদি সূক্ষ্মভাবে, উপনিষদ বলছে আরো সূক্ষ্মভাবে দেখো, তুমি কে? কেউ দেখছে প্রাণ আছে, শ্বাস প্রশ্বাস চলছে, এও কিন্তু পরিবর্তনশীল, এও কিন্তু জড়, এটাও কিন্তু দৃশ্য। আমি দ্রষ্টা, আমি চেতন, আমি অপরিবর্তনশীল, অতএব আমি প্রাণও হতে পারি না। আরো পেঁয়াজের খোসা ছাড়াচ্ছেন মন, আমার মনে চিন্তা ভাবনা, মেমোরিজ, ডিজায়ার্স, ইমোশনস, অনেক কিছু আসছে, সেও পরিবর্তনশীল। মন তো কন্টিনিউয়াসলি পরিবর্তনশীল। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। আজকে ফ্রম দ্য মর্নিং টিল নাও মন কতবার, কখনো স্লিপি, কখনো অ্যালার্ট, কখনো কিউরিয়াস, কখনো বোর্ড, কখনো ভালো লাগছে, কখনো ভালো লাগছে না, কখনো উৎসাহ, কখনো নিরুৎসাহ, একদিনের মধ্যে। তো মন তো কন্টিনিউয়াস পাল্টে যাচ্ছে। অথচ আমি কিন্তু সেই যে the one who saw the sleepy mind, the same one is seeing the active mind. The one who saw the scattered mind, the same one is seeing the concentrated mind. So I am constant, the mind is changing. I am the observer of the mind. আমি তো মনেরও দ্রষ্টা। মনটাও তো একটা দৃশ্য। এই বস্তু যেমন দৃশ্য, এই শরীরটাও একটা দৃশ্য। আমি চোখ বন্ধ করে যদি অনুভব করি মনের চিন্তা ভাবনা, মনটাও একটা দৃশ্য। অ্যান্ড আমি চেতন, মনের চিন্তাগুলোও জড়। ইটস আ ভেরি ইন্টারেস্টিং থিং। আজকালকার মডার্ন কনসিয়াসনেস স্টাডিজ জানে না দ্য ডিফারেন্স বিটুইন কনসিয়াসনেস অ্যান্ড মাইন্ড। এটা বেদান্ত অনেক আগে থেকে, শুধু বেদান্ত কেন, বেদান্ত, সাংখ্য, বৌদ্ধ দর্শন সবাই জানতো ভারতবর্ষে। তো মনটাও আমি নই, মনেরও মধ্যে সেই বুদ্ধির ফাংশন, সেটাও আমি নই। এইভাবে উপনিষদ, সেই জন্য ঠাকুরের কথায় পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে আমি কে? হ্যাঁ, উপনিষদ বলছে অন্নময়ম, অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, তারপরে আবার আনন্দময় কোষে যাচ্ছে। কোনোটাও আমি নই, কোথাও আমি খুঁজে পাচ্ছি না, আমি বলে কোনো জিনিস খুঁজে পাচ্ছি না। ঠাকুর এক কথায় বলে দিলেন, পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে আমি বলে কিছু খুঁজে পাওয়া যায় না শেষ পর্যন্ত। এই এইখানে যদি ঠাকুর থেমে যেতেন, তাহলে তো উনি শূন্যবাদী বৌদ্ধ হয়ে যেতেন। হ্যাঁ, যে আমি বলে কোনো জিনিস পাওয়া যাচ্ছে না। কিন্তু তারপরে ঠাকুর নেক্সট বলছেন, যা আছে তাই চৈতন্য। এই ভাষাটা এক্স্যাক্টলি আই এম কোটিং ফ্রম দ্যাট বুক। হোয়াট রিমেইনস ইজ মাই ওন এক্সিস্টেন্স, কনসিয়াসনেস। আমি আছি, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। আর আমি চেতন, যেহেতু আমি অনুভব করছি সবকিছু। সো দিস এক্সিস্টেন্স কনসিয়াসনেস, এইটাকেই ঠাকুর বলছেন আমাদের আসল স্বরূপ, আত্মা। এতে হলোটা কি? এটা বিচারের ব্যাপারটা খুব সূক্ষ্ম। একবার আমি একজনকে বোঝাচ্ছি এটা, নিউ ইয়র্কে সেন্ট্রাল পার্কে হাঁটতে হাঁটতে, হিন্দিভাষী তিনি। সব শুনে যে আমি শরীর নই, মন নই, আমি চৈতন্য আত্মা বলে উনি বলছেন। তো কি হয়েছে তাতে? কি হয়েছে দেখুন। There's a great gain in this. একটা বিশাল লাভ আছে এতে। যে যে জিনিসটা তার প্রপার্টি গুলো সেখানে থাকে। যেমন এই যে শার্টটা হচ্ছে অরেঞ্জ কালারের। হ্যাঁ, তো এই শার্টটাকে, আমি শার্ট নই, আর শার্টটা অরেঞ্জ, অতএব আমিও অরেঞ্জ নই, আমি শার্টও নই, অরেঞ্জও নই, আমি শার্টের দ্রষ্টা, আর অরেঞ্জ কালারটা শার্টে রইলো, আমার মধ্যে নয়। আমি অরেঞ্জ শার্ট দেখতে গেলে আমি অরেঞ্জ হয়ে যাচ্ছি না, অবভিয়াস।
কিন্তু শরীরের যে গুণ, শরীরের যে ক্যারেক্টারিস্টিক্স, দিস শুড স্টে ইন দ্য বডি। একজন হিন্দিভাষী সাধু হিমালয়তে বলছে কি করে বেদান্ত অ্যাপ্লাই করবে। বলছে খুব সূক্ষ্ম জিনিস, একটা সুন্দর জিনিস বলছেন, जो चीज जहां की है महात्मा जी उसको वहीं रहने दो। যেটা যেখানকার সেটাকে ওইখানে রেখে দিও। যেমন আমার শরীর আস্তে আস্তে বৃদ্ধ হচ্ছি, দের আর রিঙ্কলস ইন দ্য বডি, আমার অত এনার্জি পাই না, মাঝে মাঝে শরীর খারাপ হচ্ছে, আমার এই কষ্ট না। যদি ইউ সি দিস ক্যারেক্টারিস্টিক, দ্য এজিং অফ দ্য বডি ইজ ইন দ্য বডি, আমি তার দ্রষ্টা। যেমন এই শার্টটা যদি অরেঞ্জ হয়, অরেঞ্জটা তো শার্টের মধ্যে, এটা তো আমার মধ্যে নয়। তেমন ঠিক তেমনই দ্য রিঙ্কলস ইন দ্য বডি, দি স্মল ফিজিক্যাল ইলনেসেস ইন দ্য বডি, এগুলো সব শরীরের মধ্যে, আমি তার দ্রষ্টা। So a little gap opens up between you psychologically, between you and the body. কঠোর উপনিষদে আছে যে শরীরটা একটা রথ। এই যে আপনি দেখছেন গাড়ি, এই শরীর একটা রথ, আপনি শরীর নন, আপনি রথী, প্যাসেঞ্জার। বলছেন শরীর একটা রথ, তখনকার দিনে রথ ঘোড়া টানছে, তো ইন্দ্রিয় গুলো হচ্ছে ঘোড়া, যেন টেনে নিয়ে যাচ্ছে। আর কোন পথে দৌড়চ্ছে, যে রূপ রস গন্ধ স্পর্শ, যে আমাদের যেগুলো দেখছি জগতে, এগুলো হচ্ছে রাস্তা, তার উপর দিয়ে ছুটছে ঘোড়া। আর মনটা কি বলছে, মনটা হচ্ছে যে লাগাম দিয়ে ঘোড়াটাকে টেনে ধরা হয়, সেই লাগামটা হচ্ছে মন, মানে আমাদের গাড়িতে স্টিয়ারিং যেমন, সেটা মন। আর কে চালাচ্ছে গাড়ি? আমরা ভাবছি হয়তো আমরা গাড়ি চালাচ্ছি, তাও নয়, বুদ্ধি গাড়ি চালাচ্ছে, বুদ্ধি রথ চালাচ্ছে। তা লাগামটা বুদ্ধির হাতে, ড্রাইভার বুদ্ধি। তাহলে আমি কে, আপনি কে এই রথের মধ্যে, এই রথরূপ শরীর মনের মধ্যে আমি কে? বলছেন আপনি প্যাসেঞ্জার, আপনি শুধু ওতে যে রথী ওতে বসে আছেন, ওতে যাচ্ছেন দ্রষ্টা চৈতন্য, আপনার জন্যই সব চলছে। এই শরীরটা তার মানে হচ্ছে ওই উবার ওলার মতন এই শরীরটা। আমরা দেখেছি, আমাদের কর্মফলে দেখেছেন, আপনি মোবাইলে দেখে নিয়েছেন, এসে গেছে, তার মধ্যে আমরা হয়ে এখন জন্ম হয়ে সে চলছে জীবনের পথে। একদিন ছেড়ে দেবে আপনাকে, তাতে কোনো দুঃখও নেই, শরীর নিজের মতন পঞ্চভূতে মিলিয়ে যাবে। যে ওলা গাড়ি চলে যাবে। কিছুদিন আগে আমেরিকাতে সান ফ্রান্সিসকো শহরে, ওখানে যিনি একজন মহারাজ আছেন স্যাক্রামেন্টোতে, আমাকে বলেন আপনাকে একটা জিনিস দেখাবো, চলুন। গাড়িতে বললেন ওই ডাকলেন ড্রাইভারলেস কার, এসে হাজির হলো গাড়ি, কোনো ড্রাইভার নেই তার মধ্যে। তো তাতে মহারাজ বসলেন, আমি বসলাম, আপনি সামনে বসুন, এটা অনুভব করুন। তো বেশ চলছে, যেখানে সিট, ড্রাইভারের সিটে ক্রস দেওয়া আছে, কেউ বসতে না পারবে, আর হ্যান্ডেল নিজের মতন চলছে। আর গাড়ি আপনার সঙ্গে কথা বলছে, বলছে পেছনে যে বসেছে সিট বেল্ট পরেনি। তো কিছুক্ষণ পরে বলছে এইটা আপনার ফাইনাল ওয়ার্নিং, আমি কন্ট্রোল রুমকে কিন্তু আমি কমপ্লেন করব আপনার নামে, তাড়াতাড়ি সিট বেল্ট পরে নাও, নাহলে গাড়ি থেমে যাবে। তো আমাদের ঘুরিয়ে টুরিয়ে সুন্দরভাবে ঠিক জায়গায় পৌঁছে দিল। একটা মানুষের, there is no human being involved at all there. তারপরে মহারাজ ওখান থেকে আমাকে নামালেন গাড়ির থেকে। গাড়ির থেকে আমি বলছেন, এবার চ্যাট জিপিটি কে আমি বলছি একটা কবিতা লেখো। এই দুজন সাধু স্যান ফ্রান্সিসকোতে এই ড্রাইভারলেস গাড়িতে বসে কিছুক্ষণ ঘুরলেন, এই বিষয়ে একটা কবিতা লেখো। একটা সুন্দর কবিতা লিখে দিল, যে আমার কাছে এসে কবিতা আছে, একদম খুব দার্শনিক আর খুব সুন্দর ভাষাতে লিখে দিল। তাই আমি বললাম কি যুগেই না আমরা এলাম, ড্রাইভার ছাড়া গাড়ি, কবি ছাড়া কবিতা। উপনিষদ সেই যুগে বলছে চেতন একমাত্র আপনি, পুরো বডি মাইন্ড এন্টায়ার থিং ইজ আ মেশিন, একটা ফিজিক্যাল মেশিন, একটা সাইকোলজিক্যাল মেশিন, এই দুটোর থেকে আপনি কিন্তু আলাদা। এই যে ঠাকুর বলছেন বিচার করে দেখলে, হ্যাঁ, আমি নিজেকে খুঁজে পাই, আর যে নিজেকে চিনতে পারবে ঈশ্বরকে চিনতে পারবে। আমি এই ঘটনাটা আগেও বলেছি, আমাদের রমানন্দজি মহারাজ ছিলেন, আপনি তো সব আপনারা খুব ভালো করেই জানেন। তিনি আমাকে একবার এই ঘটনা বলেছিলেন, এখন বেনারসে আছেন। উনি যখন ছাত্র, তখন যেতেন স্বামী প্রেমেশানন্দজির কাছে। স্বামী প্রেমেশানন্দজি শ্রী শ্রী মায়ের শিষ্য, তার জীবৎকালেই অনেক সন্ন্যাসী ভক্তরা তাকে জ্ঞানী পুরুষ, যিনি ঈশ্বর উপলব্ধিমান পুরুষ এরকম মনে করতেন তাকে। তো এই ইয়াং ছাত্ররা অনেকে যেত তার কাছে। তিনি বললেন, আমাকে মহারাজ বললেন যে আমি প্রেমেশ মহারাজের কাছে একবার গেছি প্রণাম করতে, উনি আমাকে এইভাবে স্পর্শ করলেন হঠাৎ হঠাৎ, তাতে আমি চমকে উঠেছি। তারপরে প্রেমেশ মহারাজের একটা সেই বহুমূল্য উক্তি, উনি বলছেন ওই 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 যে চমকে উঠলো, ও ছাড়া কোনো শালা ঈশ্বর নেই, ও ছাড়া কোনো শালা ভগবান নেই। তো কে চমকে উঠলো? এই চৈতন্য আমাদের মধ্যে। উনি বলছেন না যে ওই মানুষটা হচ্ছে ভগবান, তা বলছেন না। উনি বলছেন আমাদের মধ্যে যে চেতন আছে, আমাদের মধ্যে চেতন আমরা বলছি,
যখন আমরা বলি আমার মধ্যে চেতনা আছে, তার মানে নিজেকে শরীর মনে করছি। এর মধ্যে চেতনা আছে। বেদান্ত বলছে, ঠাকুর বলছেন, রিভার্স দিস। ডোন্ট থিংক আই এম আ বডি উইথ কনসিয়াসনেস। থিংক আই এম কনসিয়াসনেস উইথ আ বডি। আমি তো এটা তো ঠিক নয় যে আমি ওলার এর মধ্যে আমি একটা প্যাসেঞ্জার। তা নয়, আমি প্যাসেঞ্জার, আমার জন্য ওলা। আমি তো ওলাটা নই। আমি তো গাড়িটা নই। আমার মধ্যে প্যাসেঞ্জার বসে আছে তা নয়। আমিই হচ্ছে প্যাসেঞ্জার। আর এই দেহ মন হচ্ছে গাড়ির মতন। সো দিস কনসিয়াসনেস, মহারাজ যেটা বলছেন, এ ছাড়া কোনো ঈশ্বর নেই কি ভগবান নেই। একেবারে গীতার কথা। ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। ত্রয়োদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, এই সব শরীর, এগুলোকে মনে করো যে ক্ষেত্র, ফিল্ড। আর এটাকে যে জানে, অনুভব করছে, এই প্রত্যেকটা দেহের মধ্যে আমরা নিজের দেহকে অনুভব করছি, এর দেহ দ্বারা আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডকে অনুভব করছি। এই যে অনুভব করছে যে, তাকে বলা হচ্ছে ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্রকে যিনি জানেন। আর কৃষ্ণ একটা মারাত্মক কথা সেখানে বলছেন, যে উনি কে তাহলে? শ্রীকৃষ্ণ ভগবান উনি কে? উনি বলছেন এই প্রত্যেক শরীরের মধ্যে একটাই ক্ষেত্রজ্ঞ আছে, একটাই চেতন আছে, আর সেইটাই আমি ভগবান। এই যে নিজের মধ্যে আমি নিজেকে চেতন রূপে যখন জানি, তখন আমি ঈশ্বরকে চিনতে পারছি। আমি যখন নিজেকে শরীর, তার মধ্যে চেতন আছে, এইভাবে না ভেবে আমি চেতন, আই এম কনসিয়াসনেস উইথ আ বডি, তখন আমি ঈশ্বরের স্বরূপের কিছুটা বুঝতে পারছি। এইটা যখন ধারণা হবে, তখন ঠিক ঠিক আত্মবিশ্বাস আসবে, ঠিক ঠিক আত্মপ্রত্যয় আসবে, ঠিক ঠিক ঈশ্বরে বিশ্বাস আসবে। তখন ঠাকুর বলছেন তখন কি হবে? উনি বলছেন তখন, এই ঠাকুরের যে সেই কথা, পাকা আমি আর কাঁচা আমির কথা বলছেন। কাঁচা আমিটা কে? যে শরীরটার সঙ্গে নিজেকে এক করে নিয়েছে। আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে মেয়ে, এই আমার 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 করে। আর সবাই আমার সেই এক প্রভু। আমি তার দাস, কিংবা আমি তার সন্তান, কিংবা ঠাকুর বলছেন আমি সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত চৈতন্য, আমি চৈতন্য স্বরূপ। হ্যাঁ, এই যে পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে জানতে পারছি আই এম কনসিয়াসনেস। তো তখন বলছেন সেইটা হবে পাকা আমি। এতে লাভ কি হয়? শঙ্করাচার্য গাইছেন, আমরা সবাই শুনেছি, চিদানন্দ রূপ শিবোহম। আমরা শুনেছি, গাইও আমরা, কিন্তু তার মানেটা এখন আমরা বুঝতে পারছি। বলছেন মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম। আমি মন নই, আমি অহংকারও নই, আমি চিত্তও নই, আমি বুদ্ধিও নই। আমি কি? এই মন বুদ্ধি চিত্ত অহংকারের দ্রষ্টা আমি। আমি চৈতন্য, চিদানন্দ রূপ শিবোহম। সেই তখন দিস ওয়াননেস অফ দ্য ডিভাইন অ্যান্ড দ্য হিউম্যান তখন বোঝা যায়। এটা তো জ্ঞানের দৃষ্টি দিয়ে, আবার ধ্যানের দৃষ্টি দিয়েও আছে। আমরা এটা বুঝছি, কিন্তু অনেক সময় মনে হয় এই জিনিসটা তো একটু বৌদ্ধিক ব্যাপার, এগুলো একটা ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়াল ব্যাপার হলেও কম কথা নয় কিন্তু। আমি একটা জাস্ট বলছি, একটা জাস্ট একটা ঘটনা। আম, এর 1 মাস আগে ইটালিতে ভেনিস শহরে একটা কনফারেন্স হয়, টুয়ার্ডস আ নিউ থিওরি অফ কনসিয়াসনেস। তো চৈতন্য কনসিয়াসনেস কি, দিস ইজ আ হট টপিক ইন সায়েন্স টুডে। একটা কনসিয়াসনেস স্টাডিজ একটা মানে বিরাট বড় ইম্পর্টেন্ট টপিক হয়ে গেছে। আপনি যদি গুগল করে দেখেন, এই নিয়ে কত আলোচনা সারা পৃথিবীতে। তো সেই যে ভেনিসে একটা কনফারেন্স হয়, আর সেটা খুব ইন্টারেস্টিং কনফারেন্স। একজন বিশাল পয়সাদার লোক এখন আছেন, নিকোলাস বার্গগ্রেন বলে, ওনাকে বলা হয় দ্য হোমলেস বিলিয়নিয়ার। হোমলেস বিলিয়নিয়ার কেন? যে তার প্রত্যেকটা কন্টিনেন্টে বাড়ি ছিল, বলে এত ঝামেলা কে করে, তো সব বাড়ি বিক্রি করে দিয়ে উনি নিজের এরোপ্লেনে থাকতেন, তাই জন্য হোমলেস, তার বাড়ি নেই। কিন্তু তার খুব দর্শনে ইন্টারেস্ট, তো তার একটা ইনস্টিটিউট আছে, বার্গগ্রেন ইনস্টিটিউট। তো তারা একটা কনফারেন্স করলো। উনি আমার সঙ্গে যোগাযোগ করলেন, বললেন একটু আমার কথা বলতে চাই। তা নিউ ইয়র্কে একটা জায়গায় আমাকে ডাকলেন, সেখানে বললেন এরকম কনফারেন্স আমি করব। পৃথিবীর যারা সেরা নিউরো সায়েন্টিস্ট, পৃথিবীর সেরা কোয়ান্টাম থিওরিস্ট, যারা পৃথিবীর সেরা দার্শনিক ফিলোসফার, এদের সবাইকে আমি এক জায়গায় করব 5 দিনের জন্য। আর সেখানে সবাই আপনারা একসঙ্গে থাকবেন, আলোচনা করবেন, ঝগড়া করবেন, অপরকে বোঝাবেন, যে যা করবেন করবেন। উইল টেক দিস স্টাডি অফ কনসিয়াসনেস ফরওয়ার্ড। আপনি আসবেন। আমি বললাম, ঠিক আছে, আমার তো এটা তো দারুণ অপরচুনিটি একটা, এরকম লোকেদের সঙ্গে আলোচনা করা। ইটস ভেরি ইন্টারেস্টিং। সেখানে আ পৃথিবীর একজন লিডিং নিউরো সায়েন্টিস্ট ক্রিস্টফ কোক তিনি ছিলেন।
যিনি এই যে হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস মানুষবাবু বললেন, ডেভিড চার্মাস উনি ছিলেন। গুগলের যিনি এআই স্রষ্টা, জেমিনাই স্রষ্টা, ওই ভদ্রলোক ওখানে ছিলেন। গুগলের কোয়ান্টাম কম্পিউটিং এর হেড ছিলেন। একজন লিডিং কোয়ান্টাম থিওরিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, কার্লো রোভেলি, ইটালিয়ান ফিজিসিস্ট, উনি ছিলেন। আরো আরো অনেকে ছিল। আর তাতে আমার একটা অনুভূতি হলো যে এই লেভেলের যে আলোচনা হচ্ছে, হোয়াট ইজ কনসিয়াসনেস ফ্রম নিউরোসায়েন্স পার্সপেক্টিভ, ফ্রম দ্য ফিলসফি অফ মাইন্ড, ফ্রম কোয়ান্টাম থিওরি পার্সপেক্টিভ, ফ্রম এআই পার্সপেক্টিভ, প্রত্যেকটা জায়গায় আমি দেখে অবাক হলাম আর খুব ভালো লাগলো যে অদ্বৈত বেদান্ত যেভাবে বলছে কনসিয়াসনেসকে, তাদের খুব কৌতূহল, তাদের খুব ভালো লাগছে, যার ওরা অনেকে জানতো না এই বিষয়। আর and what an amazing thing, তাদের যা প্রশ্ন, these are the most brilliant minds in the world today, আজকে পৃথিবীতে তাদের যে ক্ষুরধার প্রশ্ন বেদান্তের বিষয় চ্যালেঞ্জ করে করে প্রত্যেকটার জবাব আছে। এটা আমার খুব দারুণ লাগলো। জবাব আমি দিচ্ছি বলে নয়, এটা বেদান্ত শাস্ত্রে হাজার হাজার বছর ধরে। একদিন আমাকে আত্মপ্রিয়ানন্দ স্বামী বেলুড় মঠের সামনে, তখন আমি ব্রহ্মচারী, উনি আমাদের বেদান্ত পড়াতেন। তা আমি একবার জিজ্ঞেস করছি, ভয় ভয় মহারাজ একটা প্রশ্ন আছে, করবো? তো উনি বলছেন, তুই ভয় পাচ্ছ কেন? বেটার ব্রেইনস দেন ইয়ার্স, তোমার থেকে অনেক বেশি বুদ্ধিমান লোক হাজার হাজার বছর ধরে বেদান্তকে চ্যালেঞ্জ করেছে, তার জবাব খুঁজে পাওয়া গেছে। অতএব ডোন্ট থিঙ্ক দ্যাট ইফ ইউ আস্ক আ কোয়েশ্চেন, তুমি একটা প্রশ্ন করলে যে বেদান্ত ধসে পড়বে তা নয়, তোমার নির্ভয় হয়ে তুমি যা প্রশ্ন করতে চাও। এন্ড দ্যাট ইজ ট্রু। I found that questions asked by the sharpest intellects, আজকের জগতের যে মানে তারা কি লেভেলের তাদের চিন্তা ভাবনা, ওদের সঙ্গে থাকলে বোঝা যায়। ডে অ্যান্ড নাইট প্যাশনেটলি কমিটেড টু দেয়ার ফিল্ডস। নিউরোসায়েন্স করছে তো দিন রাত সেই নিয়ে লেগে আছে। ভেনিসের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, নৌকো দিয়ে যাচ্ছে, সারাক্ষণ ওই ওই আলোচনা চলছে, দর্শন আর নিউরোসায়েন্স, এদিকে কোয়ান্টাম থিওরি আর ওদিকে এআই, এইরকম। আর এক একটা মানে যেমন সিন্টিলেটিং মোমেন্টস। যিনি কার্লো রোভেলি, যে কোয়ান্টাম থিওরিস্ট, আমাকে বলছেন, জানেন এই সারা পৃথিবী যা দেখছেন, দিস ইজ ডিউ টু ইনফরমেশন, কোয়ান্টাম ইন্টারাকশনস বিটুইন একদম টাইনিয়েস্ট অফ পার্টিকলস। প্রত্যেক জিনিসে দে এক্সচেঞ্জ ইনফরমেশন। কিন্তু কেমন বোঝাচ্ছেন, চা খাওয়া হচ্ছে, ওখানে কাঁচের গ্লাস আছে, আপনি দেখতে পাচ্ছেন গ্লাসটাকে দেখছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। তা ওটার ইনফরমেশন আপনার কাছে পৌঁছেছে? হ্যাঁ পৌঁছেছে। আপনি কেয়ারফুলি দেখুন, আপনার মুখের প্রতিবিম্ব কিন্তু রিফ্লেকশন ওই গ্লাসের মধ্যে আছে, গ্লাসের মধ্যেও কিন্তু আপনার ইনফরমেশন পৌঁছে গেছে। ঠিক তেমনি এভরিথিং ইন দ্য ইউনিভার্স ইজ ডিউ টু দিস কোয়ান্টাম ইন্টারাকশন। এটা তার ইন্টারপ্রিটেশন অফ কোয়ান্টাম থিওরি। আর উনি বলছেন আমাকে, কে আওয়াজ করছে এখানে? If I can hear you, everybody can hear you. So you know, you have to silence it. বলছেন আমাকে, আমি যখন এইসব কথা বলি, ওই ইটালিয়ান ফিজিসিস্ট, তার বইগুলো ইটালিয়ান থেকে ট্রান্সলেট হয়ে খুব সুন্দর লেখা ইংলিশে পাওয়া যায়। উনি বলছেন যে এই আহ, এই যে আমি এই কথাগুলো যখন বলি, এভরিথিং ইজ ডিউ টু কোয়ান্টাম ইন্টারাকশনস, দিস হোল ইউনিভার্স ইজ আ ম্যানিফেস্টেশন অফ কোয়ান্টাম ইন্টারাকশনস। আমাকে লোকে বলে, আপনি নাগার্জুন পড়েছেন? আমি বলি, নাগার্জুন কে? আমি পড়ে দেখি। পড়ে দেখছেন যে উনি অবাক বলছেন, আমি অবাক হয়ে গেলাম। 1800 বছর আগে এই ভারতবর্ষে, ইন্ডিয়াতে একজন বৌদ্ধ দার্শনিক, তিনি তার যে ওয়ার্ল্ড ভিউ, ইন্টারডিপেন্ডেন্সের কথা যেটা বলছেন, ওনার মূল মধ্যমক কারিকা, রুট ভার্সেস এমটিনেস, সেখানে যে কথা বলছেন, আমি 21st সেঞ্চুরিতে কোয়ান্টাম থিওরিস্ট, আমার লেটেস্ট কাটিং এজ ইন্টারপ্রিটেশন এক জিনিস। নট দ্যাট হি নিউ কোয়ান্টাম থিওরি, কিন্তু তিনি দার্শনিক ভাবে চিন্তা করে, ধ্যান করে, দার্শনিক চিন্তাতে যে ধারণা করেছেন বিশ্ব ব্রহ্মাণ্ডে, আজকে কোয়ান্টাম থিওরি সেই কথা বলছে। তো এই আমি হোয়াট আই ওয়ান্টেড টু সে, আরো যেমন পৃথিবীর সেরা নিউরোসায়েন্টিস্ট, তিনি কিছুক্ষণ কথা শুনে একদিন দুদিন পরে আমাকে বলছেন, এই যে আপনি অদ্বৈত বেদান্তের কথা বলছেন, আমাকে একটা বই সাজেস্ট করতে পারেন? আমি সাজেস্ট করলাম, আর এটা কত সিরিয়াস, আমি অষ্টাবক্র গীতা সাজেস্ট করলাম। তিনি আবার কনফারেন্সের পরে আমাকে ইমেল করলেন, আমি বইটা কিনে পড়ে নিয়েছি, ইট ইজ অন মাই বেড সাইড, আই রিড, আমার খুব ভালো লেগেছে, এভরি নাইট আই রিড আ ফিউ ভার্সেস, এখন আমি এই কয়েকটা জিনিসের ব্যাখ্যা চাই। তো আমি আবার কিছু ব্যাখ্যা পাঠালাম, ওরা সঙ্গে সঙ্গে জিনিসটাকে লুফে নিচ্ছে। তারপরে একদিন, এগুলো আজকে প্রসঙ্গ না, কিন্তু আমি বলে দিচ্ছি কেমন আমাদের যে দর্শন, ভারতবর্ষের প্রাচীনতম দর্শন, আজকে কিভাবে নতুন ভাবে উই আর রিডিসকভারিং ইট। স্বামী বিবেকানন্দ বলেছেন,
that the answers to these questions were found in ancient times. প্রাচীন কালের জবাব আছে এইসব প্রশ্নের। কনসিয়াসনেস কি, হোয়াট ইজ ম্যাটার, হোয়াট ইজ দ্য ইউনিভার্স, এর জবাব আছে। কিন্তু these answers gather strength as they roll down the centuries. যখন সময়ের প্রবাহে ওই একই উপনিষদের বাণী নূতন রূপ ধারণ করছে, নূতন স্ট্রেংথ গ্যাদার করছে। এক সময় সেই উপনিষদের বাণী বৌদ্ধরা চ্যালেঞ্জ করছে, বেদান্তীরা তাদের অদ্বৈত বেদান্ত দর্শন ডেভেলপ করছে। সো ইউ হ্যাভ আ নিউ ফর্ম অফ দ্যাট সেম উপনিষদিক টিচিং। আজকে আমাদের কোয়ান্টাম থিওরির যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, নিউরোসায়েন্সের যুগ। তো সেই বেদান্ত আজকের যুগে আরো সমৃদ্ধ হবে কিভাবে? with interaction with physics, with neuroscience, with AI. একদিন আমার ওরা খুব সুন্দর ব্যবস্থা করেছিল ওখানে, শুধু কনফারেন্সে কথা হবে, বক্তৃতা হবে তা নয়, বলছে পেয়ার, আপনাকে আরেকজনকার সঙ্গে পেয়ার করে দেওয়া হবে। 1 ঘন্টা সময় দেওয়া হলো, আপনি ভেনিসে রাস্তায় হাঁটুন, নৌকোয় বিহার করুন, 1 ঘন্টা আপনারা আলোচনা করবেন, ঝগড়া করবেন, যা করবেন করবেন, ফিরে এসে ইউ উইল রিপোর্ট যে কিভাবে হোয়াট হ্যাভ ইউ লার্ন, তোমার পজিশন চেঞ্জ করেছে কিনা, ইফ ইট হ্যাজ নট চেঞ্জ ইট বিকাম মোর কনফার্ম, কিভাবে হলো। একদিন আমাকে পেয়ার করে দিল পৃথিবীর একজন লিডিং এআই, যিনি ওই গুগলের এআই ডেভেলপ করেছেন, তার সঙ্গে, ব্রিলিয়ান্ট পার্সন। উনি বললেন আপনি একটু বোঝান আমাকে অদ্বৈত বেদান্ত। আমি বোঝালাম, 15 মিনিটের মধ্যে উনি মানে ক্ষুরধার বুদ্ধি, হি গট দি এসেন্স অফ ইট। তারপরে আমাদের ঝগড়া শুরু হলো। আমি বলছি এআই কনসিয়াস হতে পারে না, উনি বলছেন হতে পারে। এই নিয়ে অনেকক্ষণ টানাটানি চললো। আমার খুব সুন্দর মেডিটেরিয়ানের ধারে হাঁটছি, একটা ইটালিয়ান মনেস্ট্রি, 12th সেঞ্চুরি। আর যিনি আমাদের হোস্ট বিলিয়নের, তার তো অনেক টান আছে, তো সেটা খুলে দেওয়া হয়েছে আমাদের জন্য। ওই বাগানে শুধু এই সায়েন্টিস্ট আর এই মহারাজ আর এরা হাঁটবেন, আর কেউ পাবলিক অ্যালাউড না। তো সেই মেডিটেরিয়ান সাগরের তীরে বসে আমাকে উনি শেখাচ্ছেন কনওয়েজ গেম অফ লাইফ, কম্পিউটেশনাল থিওরি অফ লাইফ আমাকে বোঝাচ্ছেন। ইতিমধ্যে সায়েন্টিস্ট এসে হাজির, এই যিনি কোয়ান্টাম থিওরিস্ট রোভেলি। তাকে আমি বলছি যে দেখুন, গীতাতে এই কথা আছে যেটা আপনি বলছেন, যে জ্যোতিষাম আপি তজ্জ্যোতি, যেটা প্রকাশেরও প্রকাশ, আলোর আলো। তমসঃ পরম উচ্যতে, said to be forever beyond darkness, জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম হৃদি সর্বস্য অধিষ্ঠিতম. It is that which makes knowledge possible. Consciousness makes knowledge possible. জ্ঞেয়ম, it is that which has to be ultimately known. আর কিসের দ্বারা জানা যাবে? জ্ঞানের দ্বারাই জানা যাবে, জ্ঞানগম্যম। আর এটা কোথায় পাওয়া যাবে? এই চৈতন্য সবাইকার হৃদয়ের মধ্যে, সবাইকার মনের মধ্যে এটা চকচক করছে, হৃদি সর্বস্য অধিষ্ঠিতম। উনি এত এক্সাইটেড হলেন, উনি বলছেন এই নিয়ে আমাদের পেপার পাবলিশ করা উচিত। এআই, এই এআই ভদ্রলোক জানিয়ে আছে, কোয়ান্টাম থিওরি উনি জানিয়ে আছে, আর আপনি অদ্বৈত বেদান্তের আমাদের মেটেরিয়াল গুলো দিয়ে দেবেন। আমি বলছি ঠিক আছে, আপনি করুন। ওমা, 1 মাসের মধ্যে তাদের আর্টিকেল লিখে পাবলিশ হয়ে, এখন পাবলিশ হয়ে গেছে। কনসিয়াসনেস ইন 3 ওয়ার্ল্ড ভিউজ, অদ্বৈত বেদান্ত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড কোয়ান্টাম থিওরি। এই দেখুন যে স্বামীজি বলেছেন, দ্য সেম অ্যান্সার্স আর গ্যাদারিং স্ট্রেংথ as the centuries roll by, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। So this was an extraordinary experience for me, যে আমাদের শুধু নতুন ভাষায় দিতে হবে, আর নতুন যে প্রশ্ন আর চ্যালেঞ্জ গুলো আসছে, you have to face that. আচ্ছা, এটা জাস্ট, this was a detour, this was not the topic আজকের যে টপিকে। Let's come back. আত্মা, আমি জানলাম যে আমি চেতন, কিন্তু আমাদের মনে হতে পারে এগুলো তো ইন্টেলেকচুয়াল আলোচনা, এগুলো তো দার্শনিক আলোচনা, ভালো কথা, কিন্তু এতে আমাদের আধ্যাত্মিক উন্নতি কি করে হবে? আমি তো যে কে সেই, আর এসব জানলাম আমি চৈতন্য, তাতে কি হলো? ধ্যানের পথ একটা আছে, এখানে পাতঞ্জল যোগ চলে আসছে। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং দ্যাট স্বামী বিবেকানন্দ যখন নিউ ইয়র্কে গেলেন, আমি যে সেন্টারে আছি সেটা উনি প্রতিষ্ঠা করলেন 1894, আর ওই সেন্টারে ঠাকুরের 4 জন পার্ষদ, স্বামী বিবেকানন্দ ছিলেন, স্বামী তুরীয়ানন্দ ছিলেন, স্বামী শারদানন্দ ছিলেন, আর 20 বছরের অধিক স্বামী অভেদানন্দজি ছিলেন। তাদের কি ইন্টারাকশন! স্বামী বিবেকানন্দ টেসলা, আমেরিকাতে টেসলা বললে এখন ভাবে গাড়ি, টেসলা গাড়ি, এমন টেসলা গাড়ি নয়, যে সায়েন্টিস্ট নিকোলা টেসলা, তার সঙ্গে ইন্টারাকশন। অভেদানন্দজির লেকচারে টেসলা আসছেন, এডিসনের সঙ্গে অভেদানন্দজির ইন্টারাকশন। 2-3 ঘন্টা ধরে এডিসন সাহেব অভেদানন্দজিকে প্রশ্ন করছেন বেদান্তের উপরে, তারপরে ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া সে বিষয়ে জানতে চাইছেন, এইসব। তো সেই সেন্টারে ওখানে স্বামী বিবেকানন্দ যখন প্রথম গেছেন নিউ ইয়র্কে,
উনি কিন্তু এই যে আজকে বেদান্তের কথা বলছি, উনি কিচ্ছু বললেন না। উনি শুধু ধ্যান শেখালেন। ওনার প্রথম বুক রাজযোগ, ট্রান্সলেশন অফ পতঞ্জলি যোগ সূত্র, আর কি করে ধ্যান করতে হয়। কেন? দর্শন তো ঠিক আছে, ইন ইটস ওন প্লেস ইটস ওয়ান্ডারফুল, বাট হাউ ডু ইউ অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স ইট ফর ইয়োরসেলফ? যদি কেউ বলে আমি দার্শনিক বিচার করে কিন্তু আমি স্যাটিসফাইড নই, আমাকে এটা, as Vivekananda says, if God exists, I should be able to see God. If I have an immortal soul, I should be able to feel it. তার অনুভব চাই। ইটস আ এম্পিরিক্যাল কোয়েশ্চেন, যে আমি দেখতে চাই, অনুভব করতে চাই, অনুভূতি চাই। তার জন্য উনি বলছেন ভেরি সুটেবল ইজ পাতঞ্জল যোগ। জ্ঞানের মাধ্যমেও অনুভবই হয়, বাট সেটা অনেক এত সূক্ষ্ম, লোকে বুঝতে পারে না। বিশেষভাবে যদি অনুভব করতে চাই, তখন পাতঞ্জল যোগ, কিভাবে আসন, কিভাবে প্রাণায়াম করতে হয়, কিভাবে মনকে বিড্র করে অন্তর্মুখ করতে হয়, চিত্তবৃত্তি নিরোধ করতে হয়। পতঞ্জলি বলছেন যে যে তদা দ্রষ্টু স্বরূপে অবস্থানম, সমাধি হলে কি হয়, আমি যে দ্রষ্টা, যে চৈতন্য, সেটা ঠিক ঠিক নিজের স্বরূপে বোঝা যায়। এই দেখুন, সেই যে নিজেকে চিনতে পারে সে ঈশ্বরকে পায়। আমি যখন সারা জগৎ থেকে মন তুলে নিলাম, চোখ বন্ধ করে স্থির হয়ে বসে আছি, শরীর থেকে মন তুলে নিলাম, মনকে শান্ত করে দিলাম, মনের মধ্যে কোনো বৃত্তি নেই। স্বামী বিবেকানন্দ বলছেন লাইক এ লেক আনরাফলড, একদম শান্ত একটি সরোবরের মতো, কোনো ঢেউ নেই তাতে। আর বলছেন জল পরিষ্কার, একদম তার তল অব্দি দেখা যাচ্ছে পরিষ্কার ভাবে। ওই রকম যখন মন হয়ে যায়, তখন পরিষ্কার বোঝা যায়। কি বোঝা যায়? অদ্ভুত ব্যাপার, যে আমি মন নই, মন তো একটা জিনিস, মাইন্ড ইজ অ্যান অবজেক্ট, আমি তার দ্রষ্টা চৈতন্য। আর ধ্যান যদি না করি কি হবে? সেখানে পতঞ্জলি মুনি বলছেন বৃত্তি সারূপ্যমিতরত্র, যদি মন অশান্ত হয়, তখন আমি আর মন এক হয়ে যাব। আমি মনের মধ্যে বিরক্তি আসছে, আমার খুব বিরক্তি আসছে, মন ঘুম ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে পড়ছি। মনের ক্লান্ত কিংবা মনের অবসাদ, আমার ডিপ্রেশন হয়েছে, এইরকম মনে হবে। এটা আমাদের মনে হয়, কারণ আমরা মন থেকে নিজেকে আলাদা দেখতে পাচ্ছি না। তো এই হচ্ছে ধ্যানের উপায়। আবার ভক্তির উপায় আছে। এই সবই, ভক্তির উপায়টা আমাদের পছন্দ, আমরা জানিও বুঝিও, কিন্তু এটা জ্ঞানের উপায় আর ভক্তির উপায় আলাদা নয়। স্বামী তুরীয়ানন্দজি বলছেন বিবেকানন্দের বিষয়, আমি সেই, আমি ব্রহ্ম, আমি চৈতন্য, বলছেন তার সাজে, বিবেকানন্দের সাজে আমাদের সহজে হয় না। তাই জন্য আমরা বলি প্রভু তুমি। আমি ব্রহ্ম এটা বলতে আমাদের দ্বিধা হয়। তাই জন্য আমি বলি যে প্রভু তুহু তুহু, ঠাকুর যেটা বলতেন। বস্তুটা একই। হরিমা সেখানে ব্যাখ্যা করছেন, ভেতর থেকে দেখলে আমি সেই, বাইরের থেকে দেখলে তিনি ভগবান হয়ে গেলেন। সেই যে সবাইকার মধ্যে এক চৈতন্য, তিনি ঈশ্বর, তিনি ভগবান। দুটোই কিন্তু একদম অ্যাবসলিউটলি রিয়েল, হিয়ার অ্যান্ড নাও। আপনি দেখবেন চারিদিকে ঠাকুর, তাই জন্য যখন ভিড়ের মধ্যে যেতেন, আধ্যাত্মিক পুরুষ সাধারণত একা থাকতে চায়, গীতাতেও বলছে একাকী, কিন্তু ঠাকুর আনন্দ করতেন। তিনি বলছেন কেমন, ওনার কেমন অনুভব হয়, বলছেন যেন ঝাড় প্রদীপ, স্যান্ডেলিয়ার ঝাড় প্রদীপ আমরা দেখেছি, একটা বড় আলো আছে আর অনেক কাঁচ ক্রিস্টাল চারিদিকে ঝলমল ঝলমল করছে চারিদিকে। ঠাকুরের অনুভব হচ্ছে সেই এক চৈতন্য এবার 1000 জন, 10,000 জন যেন প্রত্যেকের মধ্যে দিয়ে ঝলমল করছে, তার আনন্দের শেষ থাকতো না, তিনি বিভোর হয়ে যেতেন মানুষ দেখলে। তো সেইটাই হচ্ছে যেটা এই বেদান্ততে ভগবান বলা হয়। শ্রীকৃষ্ণ বলছেন ক্ষেত্রজ্ঞম চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। এটা ভক্তির দিক থেকে দেখতে গেলে। আবার সেই বস্তুই কর্মের দিক থেকে মোস্ট পাওয়ারফুল। ঠাকুর বলছেন শিবজ্ঞানে জীব সেবা। এবার আমার শিব এই রূপে সমগ্রে আমার। স্বামী বিবেকানন্দ বলছেন মাই গড দ্য হাংরি, মাই গড দ্য সিক, my God the poor, my God the ignorant, my God the wicked. These are the special object of my worship. বলছেন ঈশ্বর সবাইকার মধ্যে আছেন, কিন্তু যে গরিব, দরিদ্র, খেতে অভুক্ত, যে অজ্ঞ, পড়াশোনা করতে পারেনি, যে আবার হয়তো বিপথে চলে গেছে, হ্যাঁ, তাকে হয়তো জেল খাটতে হচ্ছে, এই যে সবাইকার মধ্যে বলছে স্পেশাল অবজেক্ট অফ মাই ওয়ার্শিপ। এই কিরকম বেদান্ত, সেই প্রাচীন বেদান্তেরই নূতন সংস্করণ এটা।
সেই বিরাট রূপে ঈশ্বরকে দেখছেন সবাইকার মধ্যে, যাকে আমরা মা দুর্গা রূপে পুজো করি দুর্গা পুজোতে। সেই মা দুর্গা এখন ছড়িয়ে আছেন এই সমগ্র এই যে জনসমুদায়। এই ঈশ্বরই ঝলমল করছেন এই সব রূপে। তখন হয়ে যায় সাধনা, হয়ে যায় সেবা। সেবা মানে এখানে সোশ্যাল ওয়ার্ক নয়। সেবা মানে এখানে আম একবার নরেন্দ্রপুরে জার্মানির থেকে ৫ জন এক্সপার্ট এসেছিলেন। তো নরেন্দ্রপুরে তখন অশোক্তানন্দজি মহারাজ ছিলেন। আমাকেও ডেকেছিলেন, আত্মপ্রিয়ানজি ছিলেন, অন্য মহারাজা ছিলেন। তারা জানতে চায় রামকৃষ্ণ মিশনের বিষয়। তো তারা জার্মান ভাষায় বলছেন ইন্টারপ্রিটেশন। তো তখন ১ম প্রশ্ন, ওর বলছে আর প্রশ্ন করব। ১ম প্রশ্ন ওর জার্মান ভাষায় বলছেন, ইন্টারপ্রেটার ইংলিশে করে দিচ্ছেন। আমরা সেবা করি, যীশুখ্রিস্ট বলেছিলেন গরিবদের অন্যদের নিজের ভাইয়ের মতন মনে করবে, যারা দুঃখী তাদের সেবা করবে। আমরা খ্রিস্টান। আপনারা কেন সেবা করেন? হিন্দুরা কেন সেবা করে? কারণ সঙ্গে, সঙ্গে আমাদের মহারাজ বলতে আরম্ভ করলেন শিবজ্ঞানে জীবসত্য, বলছেন স্টপ, স্টপ। আমরা ৫ টা প্রশ্ন করব। শুনে নিন প্রশ্নগুলো, তারপরে জবাব দেবেন। ৫ টা, খুব সিরিয়াস ওরা। কোনো হাসি নেই মুখে, জার্মান তো। তো তারা ৫ টা প্রশ্ন করল। ইতিমধ্যে আমি তো সবচেয়ে কম বয়স, সেখানে বসে প্রশ্নগুলো লিখে নিচ্ছি বসে, বসে। ৫ টা প্রশ্ন হয়ে যে আমাদের যেটা অবস্থা, ১ম প্রশ্নটা কি মহারাজ জিজ্ঞেস করেছি, ১ম টা কি বলেছিল জানো? প্রশ্নটা তা আমি বললাম, এই দেখুন আমি লিখে রেখেছি। তখন উনি খুব মহারাজ খুশি হয়েছেন। বলছেন, "এই ছেলেটাকে এনেছো, ভালো করেছো।" তাহলে আমাদের মান সম্মান থাকতো না। আমরা সেবা করি কেন? আমরা ঈশ্বরকে দেখি সবাইকার মধ্যে। যে জিনিসটা আমরা মন্দিরে করি, যে জিনিসটা আমরা ধ্যানে করছি, যে জিনিসটা আমরা বেদান্ত বিচারে করছি, সেই জিনিসটাই আমরা ডিসপেন্সারিতে করছি, স্কুলে করছি, ত্রাণ কার্যে করছি, আর এইরকম বিবেকানন্দ বিদ্যা মন্দিরে করছি। এই সাধনা, একেবারে সাধনা। এও বেদান্ত সাধনা। এও হচ্ছে ধ্যান। স্বামী বিরজানন্দজি ছিলেন, তিনি পরমার্থ প্রসঙ্গ বলে একটা অপূর্ব বই লিখেছেন। যারা সাধক তাদের জন্য অনিবার্য এক ছোট্ট চটি বই। তার মধ্যে এক জায়গায় বলছেন, এই যে শিবজ্ঞানে জীবসেবা, এর মধ্যে ৪ টে যোগ আছে। জ্ঞান আছে, ভক্তি আছে, ধ্যান আছে, আর সেবা তো আছেই। শিবজ্ঞানে জীবসেবার মধ্যে সমগ্র ৪ টে যোগের সমন্বয় আছে। এই ৪ রকম ভাবে আমরা জ্ঞানের দ্বারা, ধ্যানের দ্বারা, ভক্তির দ্বারা আর সেবার দ্বারা আমরা ঈশ্বরকে অনুভব করছি, ঈশ্বরের সাধনা করছি। এই হলো আত্মবিশ্বাস, এই হলো ঈশ্বরে বিশ্বাস। আজকে সময় প্রায় হয়ে এসেছে। আমি মনে হচ্ছে এখানে এই বলে শেষ করে তার প্রশ্ন উত্তরে আরেকটু মানুষ বলছে, ছাত্রছাত্রীরা পেছনে আছে, ইয়াং স্টুডেন্টস আছে, পেছনে আছে, ছাত্ররা হাত তোলো। ওকে, ভেরি গুড। সাম স্টুডেন্টস, বড়দের সংখ্যাই অনেক বেশি। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড, বসুন। আচ্ছা, ঠিক আছে, পরে পরে হয়ে যাক, তারপরে। অলরাইট। ছাত্রদের জন্য বিশেষ করে উদ্দেশ্য করে বলছি, বড়রাও করতে পারে। আমার মনে আছে এই আত্মবিশ্বাসের বিষয়। আমি তখন দেওঘর রামকৃষ্ণ মিশনে আমি হচ্ছি তখন ব্রহ্মচারী। ওয়ার্ডেন ছিলাম। হ্যাঁ, আমি ছিলাম। তো একদিন বড় মহারাজ ডেকে বললেন যে একজন ম্যানেজমেন্ট এক্সপার্ট, ম্যানেজমেন্ট গুরু যাকে বলে, এসছেন তিনি। ওখানে বৈদ্যনাথ ধাম শিবের মন্দির, সেখানে তো অনেকেই আসতেন, বড় লোকেরা আসতেন ওখানে। তো দেওঘর বিদ্যাপীঠে উনি এসছেন। ওনার কাছে মাত্র ১০ মিনিট সময় আছে, তারপরে চলে যাবেন ট্রেন ধরতে। এখন তো এয়ারপোর্ট হয়ে গেছে, কত ব্যাপার। তখন তো যোশীদি স্টেশনে ট্রেন ধরতে যেতে হতো। ১০ মিনিট সময় আছে। তুমি একটু ক্লাস 10, 9, 10 এর ছেলেদের একসঙ্গে করো, লাইব্রেরিতে ডাকো। ওনাকে বলা হয়েছে এই ৫-৬ মিনিট একটু বলবেন। তো উনি যে ৫ মিনিটে বললেন, ওই যিনি ম্যানেজমেন্ট কনসালট্যান্ট, ওনার নামও আমি ভুলে গেছি আজকে। কিন্তু ওই যে ৫ মিনিটে বললেন, আমার আজ অব্দি ৩০ বছর হয়ে গেল মনে আছে। আর আজকে আমি বলবো, আই ক্যান গ্যারান্টি কেউ ভুলতে পারবে না সারা জীবন। ওই ৫ মিনিটে উনি বললেন। ছাত্রদের উনি বললেন যে, তোমরা একটা কাজ করো, তোমরা সবাই হাত তোলো। ছাত্ররা যে পেছনে আছে হাত তোলো। আরেকটু হাত তোলো। ভেরি গুড। পুট ইউর হ্যান্ডস ডাউন। এখন উনি বলছেন, সি, when I told you to raise your hand, তোমরা হাত তুললে। When I told you to raise your hands little more, আরো হাত তুললে। Which means in the first time you did not raise your hands to the fullest possible extent. বলছেন এই হচ্ছে একটা হিউম্যান সাইকোলজির ব্যাপার, যে আমরা যা করি, যা বলি আর যা ভাবি, we do it less than what we are capable of. আমরা সত্যি, it's a very interesting insight.
We always do less than what we are capable of. এবার উনি বলছেন তিনটে ডাইমেনশন আছে স্বামী বিবেকানন্দর, হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড। যে আমরা চিন্তা ভাবনা, তোমার ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করছো, বলছেন উনি যে তোমার পড়াশোনার দিক থেকে ইউ অল নো যা করছো ইউ ক্যান ডু বেটার। টিচার যা জানে তার থেকে তুমি জানো তুমি কোথায় ফাঁকি দিচ্ছ। তো অতএব দের ইজ সাম স্কোপ অফ ডুইং আ লিটল বেটার। হাউ মাচ বেটার উইল ইউ ডু? এই যে এখান থেকে একটু হাতটা তুললাম, ওইটুকু। বলছেন সারা দিনে প্রত্যেক দিন ভাববে আজকে একটু স্মল ইমপ্রুভমেন্ট, ইনক্রিমেন্টাল, যেটা কাইজেন জাপানিদের কোয়ালিটি যে থিওরি, কোয়ালিটি ইমপ্রুভমেন্টের থিওরি, যেটা পুরানো জিনিস, তো সেটা একটু ইমপ্রুভমেন্ট করবে। আর বলছেন হৃদয়তে, হার্ট, ফিলিং ফর আদার্স। তোমাদের বন্ধুদের সঙ্গে, ছাত্রদের বলছেন যা ব্যবহার করো, মাস্টার মশাইদের সঙ্গে, স্টাফের সঙ্গে, বাড়িতে বাবা মা ভাই বোনের সঙ্গে, লিটল ইমপ্রুভমেন্ট, আরেকটু বেশি সহানুভূতি। হোয়াট ক্যান আই ডু ফর দেম? তাদের জীবনটা একটু বেটার হবে, আমি কি করতে পারি, কি ব্যবহারে, একটা হাসিতেও, একটা মিষ্টি কথাতে, আমার যাতে নন ডিমান্ডিং হওয়া, এই আর হাতে তোমাদের কাজ, তোমাদের খেলা, তোমাদের হাতের লেখা, তোমাদের কম্পিউটারের কাজ, যে কোনো কাজ করছো, হাউ টু মেক ইট এ লিটল বেটার, বেশি না, একটু স্মল চেঞ্জ, বাট ডেইলি দিস স্মল চেঞ্জ, ডেইলি চিন্তার দিক থেকে লিটল বেটার, ডেইলি হৃদয়ের দিক থেকে, ভালোবাসার দিক থেকে, সহানুভূতির দিক থেকে লিটল বেটার, ডেইলি আমার কাজে খেলায় লিটল বেটার। এইটা কিন্তু ডেইলি করে যেতে হবে, ব্যাস। আর কিছু বললেন না, বলে চলে গেলেন উনি। বাট স্টিল টুডে আই রিমেম্বার দিস, দিস ইজ what an amazing thing, যে how to translate this self confidence into a better life. A better life not in the future, every day a better life, a little better for myself and for others. So how to convert this? I'll say one more thing, an important কথা বলে ওটা বলে শেষ করছি। One great power which Swami Vivekananda খুব স্ট্রেস দিতেন, greatest power that we all have, উনি বলতেন মনের একাগ্রতা। যেমন আত্মবিশ্বাসের কথা বলতেন, তেমন মনের একাগ্রতার কথা বলতেন। কনসেন্ট্রেশন অফ মাইন্ড, ফোকাস অফ মাইন্ড। আজকে এটা আমি এই জন্য বলছি, বড়দের তো বটেই, ছোটদের আরো বিশেষ করে। আগে আমি যখন সাধু হয়েছি 30 বছর আগে, আমরা যখন পড়াশোনা করতাম 30-35 বছর আগে, 40 বছর আগে, তখন এই সমস্যাটা এত ছিল না, এখন খুব বেড়ে গেছে। আর তার কারণ হচ্ছে এই জিনিস, যে আমাদের হাতে মোবাইল, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কি জন্য? কন্টিনিউয়াসলি ইট ইজ ট্রেনিং আস ইন ডিস্ট্রাকশন। এটা তো এসেছিল কাজের জন্য, কাজ এখন অকাজ হয়ে গেছে, তার থেকে বেশি হচ্ছে ডিস্ট্রাকশন। আজকের যুগে দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং ইউ হ্যাভ অ্যান্ড আই হ্যাভ ইজ অ্যাটেনশন, আমাদের যে ফোকাস কিংবা কনসেন্ট্রেশন। একটা বই আছে ডিপ ওয়ার্ক, ক্যাল নিউপোর্ট বলে একজন ম্যানেজমেন্ট এক্সপার্ট সাইকোলজিস্ট, উনি আমেরিকায় কাজ করেন। তার বইতে, ক্যাল নিউপোর্টের বুক ডিপ ওয়ার্ক, ডিপ ওয়ার্কে উনি বলছেন আজকের যে যুগ এসেছে সেখানে কনসেন্ট্রেটেড হার্ড ওয়ার্ক দ্যাট উইল গিভ মাল্টিপল ডিভিডেন্ডস। দুটো কারণের জন্য বলছেন। একটা কারণ হচ্ছে দ্যাট সি দিস ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড, ইট ইমিডিয়েটলি রেকগনাইজেস কোয়ালিটি। উনি একটা উদাহরণ দিচ্ছেন, আমরা সবাই জানি যারা ইউটিউবে দেখেছি, বলছেন গান, ইউটিউবের গান, পপুলার গান, একটা গানের ভিউজ দেখবে 1 বিলিয়ন ভিউজ, আরেকটা গানের ভিউজ হচ্ছে হয়তো 1000 কি 1 মিলিয়ন, ধরে না 1 মিলিয়ন। একটা গানের 1 মিলিয়ন, একটা গানের 1 বিলিয়ন, মানে 1000 গুণ বেশি। কিন্তু কখনোই হতে পারে না, যতই ভালো গান হোক, একটা গানের থেকে আরেকটা গান 1000 গুণ ভালো, 2 গুণ ভালো হতে পারে, 3 গুণ ভালো, 10 গুণ ভালো হতে পারে, 1000 গুণ ভালো কখনো হতে পারে? হতে পারে না। অথচ সেটা কিন্তু 1000 গুণ বেশি ভিউজ পাচ্ছে, মোর দেন দিস। আর তার থেকে কম তো আরো আছে। এটা কেন হচ্ছে? And he says the reason is this, because it is everything in the world is continuously available to you immediately. So people gravitate towards a few choices. দুটো একটা জিনিস সবাইকার ভালো লাগছে, সবাই সেখানে ছুটবে। অতএব পুরো অ্যাটেনশন, মানি, যেখানে অ্যাটেনশন যাবে সেখানে মানিও যাবে, সাকসেস, মানি, এভরিথিং উইল ফ্লো টুয়ার্ডস হাই কোয়ালিটি প্রোডাক্টস। So what you have to do is not that you have to be 1000 times better than others, অসম্ভব ব্যাপার। You have to be only a little better than others. একটু কোয়ালিটি কাজে থাকলে you will definitely get extraordinary rewards in this day and age. This is point 1, ক্যাল নিউপোর্ট বলছেন কেন কনসেন্ট্রেশন দরকার।
দ্বিতীয় বলছেন, বিকজ ইট ইজ গোয়িং টু বি ভেরি রেয়ার। আজকের জগতে ফোকাসড কনসেন্ট্রেটেড কাজ করা, পড়াশোনা করা যাই, ইটস গোয়িং টু বি ভেরি রেয়ার। এত মানুষ স্ক্যাটার্ড হয়ে গেছে, যারা এর মধ্যেও নিজেকে বাঁচিয়ে কনসেন্ট্রেটেড কাজ করতে পারে, তাদের জন্য রিওয়ার্ডস, স্যাটিসফ্যাকশন, মানিটারি রিওয়ার্ড, সাকসেস ইন লাইফ উইল বি ফার, ইউ উইল আউটস্ট্রিপ, আউটশাইন এভরিবডি এলস। তো সেটা উনি খুব জোর দিচ্ছেন, ফোকাসড কনসেন্ট্রেটেড ওয়ার্ক। পড়াশোনা হোক, কাজের মধ্যে হোক, ক্রিয়েটিভ ওয়ার্ক হোক, যে কোনো। আর স্পিরিচুয়াল মেডিটেশন, শাস্ত্র বিচার, ভক্তি, এগুলো তো বটেই। আমাদের সিলিকন ভ্যালিতে অনেকে, আর ইন্ডিয়ান ইঞ্জিনিয়াররাই বেশি, তারা করছে কি, এইগুলোকে এমন ভাবে ডিজাইন করেছে এই মোবাইলকে, দেখবে যে মোবাইল যদি অন থাকে, মাঝে মাঝে টিং করে বেজে উঠলো, মাঝে মাঝে টুং করে বেজে উঠলো, মাঝে মাঝে ভাইব্রেট করে উঠলো। কি হচ্ছে? কিছুই নয়, একটা কিছু মেসেজ এলো, একটা কিছু আপডেট এলো। তাতে ওটা কেন করছে? ওরা বলছে দিস হ্যাজ বিন ডিজাইনড উইথ, ওরা বলছে লাস ভেগাসের গ্যাম্বলিং মেশিন যেগুলো আছে, ওখানে আমেরিকাতে বিখ্যাত যারা ওই ইয়ে করে, ওই জুয়া খেলে, গ্যাম্বলিং করে, তারা সবাই যায়, একটা শহর আছে লাস ভেগাস, মরুভূমির মধ্যে। তো সেই যে মেশিনগুলো এমন ভাবে ডিজাইন করা হয়েছে মানুষকে অ্যাডিক্ট করে দেবে। তাতে করে কি, মাঝে মাঝে তুমি জিতবে, কিছু টাকা পাবে সেখানে, আবার মাঝে মাঝে হারবে। কখন জিতবে আর কখন হারবে ঠিক নেই, র্যান্ডম। অতএব মানুষের সাইকোলজি কি, আরেকবার করে দেখি, আরেকবার খেলে দেখি, এর পরে যদি জিতে যায়, এই আশা থাকে মানুষের। তাই জন্য তারা অ্যাডিক্টেড হয়ে যায়। ঠিক তেমনই বলছেন, সেই জিনিসটাই এই মেশিনের মধ্যে প্রোগ্রামিং করা হয়েছে এমন ভাবে, ওই প্রম্পট গুলো আসে, আমার মনে হয় কিছু যেন এলো, হয়তো কিছু একটা কিছুই ইম্পর্টেন্ট আসেনি, কিন্তু মনে হয় কাজের জিনিস কিছু হয়তো এসেছে, দেখি একটু। এই যে একটু দেখি, তাতে আস্তে আস্তে একটা সফট অ্যাডিকশন এটাকে বলে। হার্ড অ্যাডিকশন নয়, সফট অ্যাডিকশন। কি করে অ্যাডিকশন হচ্ছে বুঝতে পারবো? এই ফোন যদি অফ করে দিই, যদি অস্বস্তি হচ্ছে, তার মানে অ্যাডিকশন হয়েছে। ফোনটা যদি বাড়িতে রেখে দিয়ে আসি, হ্যাঁ অসহায় মনে হচ্ছে, অ্যাডিকশন হয়েছে। সো মোস্ট অফ আস, we have slowly been addicted to this। আর তার একটা বড় ক্ষতি হচ্ছে পাওয়ার অফ অ্যাটেনশন। কনসেন্ট্রেটেড অন্তত 20, ওই ক্যাল নিউপোর্ট বলছেন 25 মিনিট 30 মিনিট টানা কাজ করা উইদাউট লুকিং এট এনিথিং এলস, এই ক্ষমতাটা যদি হারিয়ে যায়, কোনো কাজে তখন সাকসেসফুল হবে না। দের ইজ এ নিউ টার্ম, সাইকোলজিস্টরা আমেরিকায় বলছে ইন্টারমিটেন্ট অ্যাটেনশন। ইন্টারমিটেন্ট অ্যাটেনশন মানে ক্লাসে তারা শুনছে না তা নয়, শুনছে। হ্যাঁ, আমি ওই বললেন যে হার্ভার্ড ইউনিভার্সিটিতে আমি একটা করতাম, পেছন দিকে গ্যালারিতে বসে আমি ক্লাসে আমি অবজার্ভ করতাম ছেলেমেয়েরা কি করছে। তারা যে প্রফেসরের কথা শুনছে না তা নয়, শুনছে, কিছুটা শুনলো, তারপরে আবার ল্যাপটপে দেখলো, ল্যাপটপে ওটাকে আবার সার্চ করে দেখলো যে উনি কি বলছেন, সেখান থেকে আরেকটা জায়গা, ওখান থেকে আরেকটা জায়গায়, তো অনেক দূরে চলে গেল, আবার ঘুরে ফিরে উনি কি বলছেন। এইভাবে ক্লাস করা হয় না। হ্যাঁ, তার মাঝখানে বিগ চাঙ্কস অফ ইনফরমেশন চলে গেছে। শুধু তাই নয়, ক্যাল নিউপোর্ট বলছেন একবার কনসেন্ট্রেশন ডিস্টার্বড হয়ে গেলে ওটাকে ফিরিয়ে এনে সাস্টেন করা বেশ কয়েক মিনিট আবার লাগে। চট করে হয়ে যাবে না যে আমি আবার কনসেন্ট্রেটেড হয়ে যাব, যোগীদের ছাড়া হবে না এটা। অতএব দি হ্যাবিট অফ ডিস্টেন্সিং মাইসেলফ ফ্রম দিস অ্যান্ড আই উইল বি দ্য মাস্টার, এটা এটা ছাড়া কাজ চলবে না আজকের জগৎ, ইম্পসিবল। আমরা যখন ভেবেছিলাম যে ছাত্রছাত্রীদের একটু দূরে রাখবো, এটা তো তখন কোভিড এসে গেল, সবাইকে বাই ফোর্স, এভরি স্টুডেন্ট ইন দ্য ওয়ার্ল্ড ওয়েন্ট অনলাইন, কিছু উপায় নেই। কিন্তু দিস ইজ এ গুড সার্ভেন্ট, ইটস এ টেরিবল মাস্টার। এই যদি আমাদের মাস্টার হয়ে যায়, অনেক ঝামেলা আছে, কত ঝামেলা যে মানে তোমরা হয়তো কল্পনাই করতে পারে না। আমি এআই এক্সপার্টদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে এখন যা ঝামেলা দেখছেন এর থেকে কয়েক গুণ বেশি খুব শিগগিরই, উইদিন নেক্সট ফিউ ইয়ার্স হয়ে যাবে, when all of these become infused with AI। আরো অ্যাট্রাকটিভ, আরো লোভনীয় হয়ে যাবে, এটা ছাড়া থাকতেই পারবো না, এরকম ওরা অবস্থা করে দেবে। কেন করে ওরা? ওদের টাকা। আপনি যত এগুলোকে দেখবেন তাদের অ্যাডভার্টাইজমেন্ট রেভিনিউ পায়, অতএব তাদের, ওরা দে আর জেনারেটিং মানি। দের ইজ এ সেইং, when a when a product is free on the market, then you are the product। যদি মনে হচ্ছে ফ্রিতে দিচ্ছে তোমাকে, আসলে তোমার তোমার আমাদের অ্যাটেনশনটাই বিক্রি করা হচ্ছে ওখানে। অ্যান্ড ইট ইজ এ টেরিবল থিং। যে জিনিসটা আমাদের সবচেয়ে বড় রিসোর্স, আওয়ার অ্যাটেনশন, আওয়ার কনসেন্ট্রেশন, সেটা পড়ার জগতে হোক, কর্মের জগতে হোক, ফ্যামিলি রিলেশনশিপস এর জগতে হোক, আর অধ্যাত্ম জগতে তো বটেই, ইজ ভেরি ড্যামেজিং। দিস অ্যান্ড ইয়েট উই ক্যানট ডু উইদাউট ইট। ইটস আ পাওয়ারফুল টেকনোলজি, এর বিরাট বিরাট বেনিফিটস আছে। অতএব it should be under our control, we should not be under the control of these devices।
We have to save our power of attention from the various pulls of the world. আমি দেখেছি যারাই সাকসেসফুল, আমি হার্ভার্ড ইউনিভার্সিটি যেতাম, নোবেল লরিয়েটস তাদের লেকচারে, তারপরে যারা, অ্যান্ড দে আর ব্রিলিয়েন্ট কিডস, সারা পৃথিবীর থেকে ভালো ভালো ছাত্রছাত্রী আসছে ওখানে হার্ভার্ডে চান্স পেয়েছে বলে। ওয়ান থিং আই নোটিসড কমন টু দেম, ইন্ডিয়ান চাইনিজ বিশেষ করে, তারা কিভাবে খাটতে পারে ওই ছেলে মেয়েগুলো। ওয়ান কমন থিং, যেখান থেকে আসুক, যে দেশেরই হোক, যে ঘন্টার পর ঘন্টা একটা জিনিস নিয়ে পড়ে থাকতে পারে। আর ওইসব দেশে একটা সুবিধে হচ্ছে, যদি কেউ এরকম কাজ করতে চায় তার জন্য সুবিধে করে দেয়, তাকে আর কেউ ঘাঁটাবে না। ইউল বি লেফট অ্যালোন, তুমি মনের শান্তিতে সেই কাজ করতে পারবে। সো দিস পাওয়ার অফ কনসেন্ট্রেশন, দিস ইজ আ গ্রেট, দুটো জিনিস, আত্মবিশ্বাস অ্যান্ড পাওয়ার অফ কনসেন্ট্রেশন, এই দুটো যদি এক জায়গায় হয়ে যায়, এর সঙ্গে ওয়ান মোর ফ্যাক্টর, যেটাই বললাম, ওই সেবা, নট জাস্ট মাইসেলফ, শুধু আমি আমার না দেখে আরো এক্সপ্যান্ড বিয়ন্ড ইয়োরসেলফ, তাহলে ঠিক ঠিক আত্মবিশ্বাস আসবে, তাহলে ঠিক ঠিক যে কনসেন্ট্রেশন, একাগ্রতা আসবে। ইফ আই এম অনলি ফর মাইসেলফ, সেখানে কিন্তু আমি অনেক ছোট হয়ে যাচ্ছি। The sign of maturity when I expand beyond my own limited sense of ego. যদি এটা ঠিক যে আমার ঈশ্বর সবাইকার মধ্যে চৈতন্য, তাহলে তো আমি শুধু নিজেকে নিয়ে থাকবো, তাহলে হবে না। আমার মনে আছে স্বামী বিবেকানন্দ আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায় চ, সেই উনি আমাদের যে মোটো করে দিয়েছিলেন, নিজের মুক্তির জন্য আর জগতের হিতের জন্য। তা আমরা সাধুরা ভাবি কখনো কখনো নিজের মুক্তির জন্য ধ্যান ভক্তি করব, এটা বোঝা গেল, কিন্তু আবার জগতের জন্য কল্যাণে এটা কেন? আবার কেউ কেউ ভাবে জগতের কল্যাণ করার জন্যই তো জীবন, নিজের মুক্তির ব্যাপারটা এটা আবার কি? আমার একজন বন্ধু আছেন, তিনি সন্ন্যাসী। তো তিনি, একদিন আমার তার সঙ্গে কথা হচ্ছে, তিনি খুব বড় চাকরি করতেন আমেরিকায়, সব ছেড়ে দিয়ে এসছেন এখানে, খুব ভালো, কলকাতার পাশে খুব ভালো কাজ করছেন, অনেক যুবকদের জন্য কাজ করছেন। আম, তার সঙ্গে কথা হলো, আমি বললাম যে দেখুন মহারাজ, আমি যখন সন্ন্যাসী হয়েছি, আমি আত্মনো মোক্ষার্থম, নিজের মুক্তির জন্য আমি সাধনা করব, এটাই আমার ভালো লেগেছে। আর জগতের কল্যাণের জন্য করবে, এটা মন্দ নয়, ঠিক আছে, করলেও ভালো, না করলেও চলবে। আর উনি উনি বলছেন, আচ্ছা তাই নাকি, আমার কিন্তু উল্টোটা, যে আমি ভেবেছিলাম যে মানুষের কল্যাণ করাই যা উদ্দেশ্য, আর এই যে আত্মার মুক্তির কথা বলছেন স্বামীজি, এটা ঠিক আছে, ভালো কথা। এবার দুজনকার জার্নি দেখুন। আমি গত ৩০ বছরে আস্তে আস্তে বুঝেছি, প্রাইভেট স্পিরিচুয়ালিটি ইজ নট স্পিরিচুয়ালিটি। আমি স্পিরিচুয়াল হব, জগতে যা হচ্ছে হোক, তাহলে দেখবে কিছুদিন পরে আমার স্পিরিচুয়ালিটিও হচ্ছে না, আমার মনেও ধ্যানও হচ্ছে না, ভক্তিও হচ্ছে না, শান্তিও হবে না, অন্যদের যদি বাদ দিয়ে দিই আমি। আর উল্টো উনি বললেন, আমি দেখলাম, ওনার দিক থেকে উনি বলছেন যে শুধু মানুষের সেবা করব, আমার আধ্যাত্মিক উন্নতির দিকে নজর নেই, কিছুদিন পরে দেখবো সেখানে ফ্রাস্ট্রেশন এসে যাবে। মানুষের জন্য কাজ করতে অনেক ঝামেলা ফেস করতে হয়। সেখান থেকে হবে কি, তখন আমি স্যাটিসফ্যাকশন চাইবো, সে কৃতজ্ঞ হবে, আমার কৃতজ্ঞ না হলে আমার রাগ হচ্ছে, রেকগনিশন না হলে আমি তো ভালোর জন্য করছি, সব কাজটাই পণ্ড করে দিল। এই সব ঝামেলা হবে যখন, যদি আমার ভেতরে আধ্যাত্মিক, মন শান্ত নয়, মাইন্ড ইজ নট প্রেয়ারফুল, হৃদয়ে ভক্তি ভালোবাসা নেই, তখন যদি আমি মানুষের কল্যাণ করতে যাই, তাতে কিন্তু হবে না। অতএব উনি বলছেন, আমি আত্মনো মোক্ষার্থমটা বুঝলাম কেন দরকার। আমি বললাম যে জগৎ হিতায়টা আমি বুঝলাম এটা কেন দরকার। ঠাকুর এই জন্য, স্বামীজি এই জন্য বলেছেন, দুটো আলাদা নয়। হ্যাঁ, নিজেকে চিনতে পারলে ঈশ্বরকে চিনতে পারে। ক্ষেত্রজ্ঞম চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, ওই এক চৈতন্যই সবাইকার মধ্যে যে আছেন, সেই হচ্ছেন ভগবান। অতএব আত্মার মুক্তি আর জগতের কল্যাণ একই জিনিস, দুটো আলাদা নয়। ওই তত্ত্বমসি, তুমি সেই, অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, এর মানে কিন্তু ওইটা এক হয়ে যাচ্ছে। এই কথা বলে আমি শেষ করছি। আমি এর পরবর্তীকালে তো কোয়েশ্চেন আনসার আছে। আচ্ছা। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। থ্যাংক ইউ, ধন্যবাদ।